ঈদের 10 দিন ছুটি শেষে খুলেছে অফিস। লন্ডন বৈঠক নিয়ে আপত্তি থাকলে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার পরামর্শ দুই উপদেষ্টার। দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে অনড় ইশরাক। জরুরি সেবা ছাড়া সব কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি। রেলওয়ের বেশিরভাগ প্রকল্প চলছে ধীর গতিতে। রাজনৈতিক স্বার্থে না গুরুত্বহীন প্রকল্পগুলোতে বেড়েছে ব্যয়ের বোঝা। এবং ইরানের গ্যাস জ্বালানি ডিপোতে ফের হামলা। পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে আরও 10 জন নিহত, আহত শতাধিক। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি বুশরাত জাহানিমা। বিএনপির সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো প্রকার দূরত্ব ছিল না, তবে কিছু ভুল বোঝাবুঝি থাকলে লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠকে দূর হয়েছে। ঈদের টানা 10 দিন ছুটি শেষে সচিবালয়ের নিজ দফতরে সাংবাদিকদের এসব কথা বলেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ওই বৈঠক নিয়ে কোনো রাজনৈতিক দলের আপত্তি থাকলে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার পরামর্শ দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফজল কবির খান। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। ঈদের টানা 10 দিন ছুটি শেষে খুলেছে সরকারি অফিস, ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান। কর্মস্থলে ফিরে পরস্পরের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলি করে ঈদের আমেজ ভাগাভাগি করেন প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। শুভেচ্ছা বিনিময় শেষে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিএনপির সঙ্গে অন্তর্বর্তী সরকারের সম্পর্ক এবং লন্ডনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের বৈঠকের প্রাসঙ্গিকতা তুলে ধরেন তিনি। আমার কাছে পরিস্থিতিটা বেশ স্বস্তিকর মনে হচ্ছে। আর এখন রাজনৈতিক দলগুলো তার অবস্থান থেকে কথা বলবে। রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার ব্যাপারে যদি কোনো কথা বলেন, এটা প্রধান উপদেষ্টার সাথেই ওনারা নিশ্চয়ই কথা বলবেন। প্রসেসটা এমন, আপনি রাজনীতি বলেন, নির্বাচনী বলেন, গণতন্ত্রই বলেন আর সংস্কারই বলেন, প্রত্যেকটাই ডায়ালগের মাধ্যমে আগাতে হবে। আমি সেই জন্য ডায়ালগটা হচ্ছে এটাকে একটা সুসংবাদ মনে করি। নিজ দপ্তরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সড়ক পরিবহন ও বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা ফজল কবির খান। এবারে ঈদযাত্রা খুব একটা খারাপ হয়নি বলেও মনে করেন তিনি। আমি বলবো না যে একদম ওই যে রমজানের মতো নির্বিঘ্ন হয়েছে, বাট ওভারঅল এটা আছে যে ঠিক ছিল। তো আমাদের প্রস্তুতি আছে, আমরা আরও একটু হয়তো ব্যয়বহুল ওই যে তেলের মেশিনগুলি চালাতে হবে, তাহলে আমরা ওই যে 16, 17, 18 যদি যায় তখন আমরা ইয়ে করবো। এদিকে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার জানান, এবছর 91,36,007 শতাধিক পশু কোরবানি হয়েছে। লম্বা ছুটি ছিল, আমি নিজেও ঢাকার বাইরে ছিলাম। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। আসলে সরকারের নির্দেশে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে নির্বাচিত মেয়রের শপথ অনুষ্ঠান আয়োজনে স্থানীয় সরকার মন্ত্রণালয় গড়িমসি করছে বলে অভিযোগ করেছেন ইশরাক হোসেন। সকালে নগর ভবনে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া শপথ ভঙ্গ করেছেন এবং সংবিধান ও আপিল বিভাগকে ক্রমাগত অবমাননা করে যাচ্ছেন। ধারাবাহিক গণ অবস্থান কর্মসূচি চলমান থাকবে জানিয়ে তিনি বলেন, এই আন্দোলন থেকে পিছিয়ে আসার সুযোগ নেই। শপথ পড়ানোর দাবি না মানা পর্যন্ত নগর ভবনের জরুরি সেবা ব্যতীত অন্য কোনো কাজ করতে দেওয়া হবে না। আমাকে যদি এখানে মেয়র হিসেবে শপথ গ্রহণ করতে দেওয়া হয়, তাহলে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল নাকি 6,000 তালিকা করে রেখেছে সারা দেশে কাউন্সিলরে, এবং সেটা তাদেরকে নাকি দিতে হবে। তো এই ধরনের কথা, কনফ্লিক্টিং কথার মাধ্যমে কিন্তু বোঝা যায় যে আসল কারণটি কিন্তু তারা বলতে চাচ্ছে না। আসল কারণটি হলো রাজনৈতিক কারণ, যেই কারণে আমাকে আজকে এই শপথ গ্রহণ অনুষ্ঠান না করার মাধ্যমে প্রকান্তরে আমি যেটা বলেছি যে উনি অবৈধ হাসিনার আমলে তাপসের যে নির্বাচন, সেটিকে তারা বৈধতা দিয়ে যাচ্ছে। রাজধানী সহ সারা দেশে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন। কয়েকদিন ধরেই উষ্ণতা আর আর্দ্রতার তীব্রতায় যেন হাঁসফাঁস অবস্থা। দিনের সূর্য তেতে উঠছে, রাতেও মিলছে না স্বস্তি। ঈদের পর থেকেই মৃদু তাপপ্রবাহ চলমান রয়েছে বেশ কিছু জেলায়। এদিকে চুয়াডাঙ্গায় 35 থেকে 38 ডিগ্রির ঘরে তাপমাত্রার পারদ চড়ছে। তবে বেশি আর্দ্রতায় গরম অনুভূত হচ্ছে 40 থেকে 42 ডিগ্রির মতো। আর সকালে বৃষ্টি হলেও আর্দ্রতা বেশি থাকায় গরম বেশি অনুভূত হচ্ছে।
এ বিষয়ে জানাতে আমাদের সঙ্গে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফ জাহান। সাইফ, সারা দেশেই তো গরমের তীব্রতা দেখা দিয়েছে, এখন বর্তমানে চুয়াডাঙ্গায় আবহাওয়ার কেমন পরিস্থিতি? ঠিক আছে, প্রায় 10 দিনের বেশি ধরে চুয়াডাঙ্গায় হয়ে যাচ্ছে তাপদাহ। আর এই তাপদাহে সাধারণ খেটে খাওয়া মানুষ বাকি পড়েছে। খেটে খাওয়া মানুষগুলো কিন্তু কোনো রকম বাইরে বেরোতে পারছে না এবং কাজ করতে পারছে না। কাজ করলে কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু ঘেমে যাচ্ছে এবং অতি গুরুতর ছাড়া কিন্তু সাধারণ মানুষ ঘর থেকে বের হচ্ছে না। আর বারবার চিকিৎসকরা বলছে যে বাইরে প্রয়োজন ছাড়া কেউ বাইরে বেরোবে না, আর বেরোলে অবশ্যই হাতি নিয়ে বের হওয়ার জন্য ডাক্তাররা কিন্তু বারবার পরামর্শ দিচ্ছে। এছাড়াও প্রতিদিনই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে অনেক মানুষ কিন্তু রোদে কাজ করতে করতে মাথা ঘুরে তারা পড়ে যাচ্ছে এবং তারা হাসপাতালের চিকিৎসা নিচ্ছে। হাসপাতাল ডাক্তাররা তাদেরকে বলছে যে নির্দিষ্ট করে তারা ধারণা করছে এবং এই কারণে বারবার তারা বলছে যে মাথা ঝাঁপি ছাড়া কেউ বাসা থেকে বের হবে না এবং অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে না বের হওয়ার জন্য বারবার পরামর্শ দিচ্ছেন। আর আবহাওয়া অফিস যেটা আমাদেরকে জানিয়েছে সেটা আজ থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল এবং আজকে বেলা 11টার দিকে কিন্তু কিছুটা বৃষ্টি হয়েছে, যা ছিটে ফোটা বৃষ্টি। আর এই বৃষ্টি হওয়ার পরে কিন্তু আর তাপমাত্রা আরো গরমের অনুভূতিটা আরো বেশি শুরু হয়েছে। আবার এই বেলা 1টার দিকে আবার কিছুটা বৃষ্টি হচ্ছিল, হতে হতে ছিটে ফোটা বৃষ্টি হওয়ার পরে ওটা বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার পরে কিন্তু মানুষ কিন্তু অজরে ঘামছে। আর কিছুটা মেঘলা আকাশ আছে, হালকা বাতাসও হচ্ছে এখন, কিন্তু গরমের অনুভূতি এখনো ঠিক পূর্বের মতনই আছে। এই ছিল চুয়াডাঙ্গাতে গরমের সর্বশেষ। সাইফ, আপনাকে ধন্যবাদ। চলমান বেশিরভাগ রেলওয়ে প্রকল্প চলছে ধীর গতিতে। তহবিল জটিলতা, ভূমি অধিগ্রহণ সহ নানা কারণে রাজনৈতিক স্বার্থে নেওয়া গুরুত্বহীন এসব প্রকল্পে কেবলই বেড়েছে ব্যয়ের বোঝা। বিশেষজ্ঞরা বলছেন, প্রকল্পের ধীর গতির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাষ্ট্র তথা জনগণ। রেল নিয়ে মাহবুব হাসান রিপনের 3 পর্ব ধারাবাহিক প্রতিবেদনের শেষ কিস্তি আজ। রেলকে সেবার দ্বারপ্রান্তে নিয়ে আসা এবং লাভজনক করার যুক্তি দেখিয়ে গত এক যুগে কয়েক ডজন প্রকল্প হাতে নেওয়া হয়। আয় বাড়ানোর কথা বলা হলেও উল্টো অধিকাংশ প্রকল্পে বেড়েছে ব্যয়ের বোঝা ও সময়। ঢাকা ও দেশের উত্তর পশ্চিমাঞ্চলে মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প জয়দেবপুর ঈশ্বরদী রেললাইন সম্প্রসারণ প্রজেক্ট। 2021 সালে চীন সরকার অর্থায়ন থেকে সরে দাঁড়ালে প্রকল্প বাস্তবায়নে দেখা দেয় অনিশ্চয়তা। সরকারের অনুরোধে জাপান অর্থায়নে রাজি হলে প্রাক্কলিত বাজেটের চেয়ে 82% ব্যয় বেড়ে দাঁড়ায় 26,000 কোটি টাকায়। ডবল না হওয়ার কারণে গাড়ি মায়ের খায়, একটার জন্য আরেকটা বসে থাকে, যাত্রীদের হয়রানি হয়, ভোগান্তি পোহাতে হয়, কষ্ট হয়। এখান থেকে ঢাকা বন্ধ ডবল লাইনের সব যাত্রীদের সুবিধা হয়। একটা গাড়ি আসলে পরে এখানে 40 মিনিট 1 ঘন্টা মার খায়, যাত্রী ভোগান্তি হয়। অনেক সময় গাড়ি ক্রসিং এ দাঁড়ায় থাকে, ঘন্টার পর ঘন্টা ক্রসিং এ দাঁড়ায় থাকে, সেটা হয়তো আর গাড়িটা দাঁড়ায় থাকবে না। বগুড়া ও আশেপাশে জেলার জন্য অতি প্রয়োজনীয় রেলপথ বগুড়া সিরাজগঞ্জ ডুয়েল গেজ নির্মাণ প্রকল্প। এটি নির্মাণ হলে বগুড়ার সঙ্গে ঢাকার মধ্যে দূরত্ব কমবে 112 কিলোমিটার, আর সময় বাঁচবে অন্তত 4 ঘন্টা। 6.25 বছর কেটে গেলেও জমি অধিগ্রহণ, ঠিকাদার নিয়োগ কিছুই হয়নি। ভারতীয় ঋণ না আসায় থমকে আছে প্রকল্প। 2026 জুনে প্রকল্পের কাজ শেষ না হলে ব্যয় বাড়তে পারে 3,000 কোটি টাকা। সিরাজগঞ্জ থেকে বগুড়া রেল লাইনটা হলে আমাদের বিভিন্ন সমস্যা দূর হয়ে যেত। যেমন সিরাজগঞ্জ, উল্লাপাড়া, সিরাজগঞ্জের আরো অনেক কাস্টমার আছে আমাদের এখানে। 500 হচ্ছে আমাদের শাপলা মার্কেটে ফ্রেশের বিজনেস। 23 সালের মধ্যে শেষ হওয়ার কথা, কিন্তু আজও অবধি বুঝতে পারলাম না। শুধু স্বপ্নই নিয়ে থাকতেছি আমরা, বাস্তবায়ন কোনো রূপ দেখতেছি না। এখনো শুনতেছি যে জায়গা আঁকবার হচ্ছে, কার্যক্রম হবে, এর শেষ কোথায় এটা আমাদের জানা নাই। রেল লাইনটা যদি দ্রুত হতো তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হতো। একই চিত্র রেলে প্রায় অন্য সব প্রকল্পের ক্ষেত্রেও। ঢাকা টঙ্গী সেকশনের 3য় ও 4র্থ এবং ঢাকা নারায়ণগঞ্জ রুটে ডুয়েল গেজ লাইন নির্মাণ প্রকল্পে ব্যয় বেড়েছে প্রায় দ্বিগুণ করে। আমরা যখন 2023 সালে ডিপিপিটা অনুমোদন করি রিভাইজ সহ,
তখন আমাদের টার্গেট ছিল জুন 27-এ কাজটা শেষ করা। এক্ষেত্রে আমরা যেটা বুঝতেছি যে ভেরিয়েশনটা কনকারেন্স পাওয়ার পর থেকে আমাদের 30 মাস। যেটা কনস্ট্রাকশন ওয়ার্কটা শুরু হয়েছে 2017 সালে, শুরু হওয়ার পর থেকেই এখানে বেশ কয়েকটা রেলওয়ের জমিতে রিট মামলা ছিল, যা এই মামলাগুলো ভ্যাকেট হতে প্রায় 1.5 থেকে 2 বছর সময় লাগে। তারপর আবার আমাদের আরেকটা নারায়ণগঞ্জ রেল স্টেশনে ছিল বিআইডব্লিউডি এর সাথে আমাদের একটা ভূমি সংক্রান্ত জটিলতা ছিল। বিভিন্ন এই সমস্ত কারণে তা আমরা সাইট হ্যান্ডওভার করতে পারিনি ঠিকাদারকে। তো এইসব মেইনলি এই সমস্ত কারণে আমাদের প্রকল্পটা ডিলে হয়। বিশেষজ্ঞরা বলছেন প্রকল্পের ধীরগতির কারণে বাড়ছে খরচ ও মেয়াদ, ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাষ্ট্র। দেশ আমাদের, অর্থ আমাদের প্রত্যেকটা অর্থের ভাগিদার কিন্তু আপনার এই সাধারণ মানুষ। সুতরাং আমাদেরকে বিবেচনা করে চলতে হবে যে আমি কিভাবে সদ্ব্যবহার করতে পারি। যথাসময়ে প্রকল্প শেষ করতে কর্তৃপক্ষের আরও আন্তরিক হওয়া উচিত বলে মনে করেন এই বিশেষজ্ঞ। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। আবারও ইরানের গ্যাস ও জ্বালানি ডিপোতে হামলা চালিয়েছে ইসরায়েল। জবাবে দেশটিতে রাতভর ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে ইসরায়েল জুড়ে নিহত হয়েছে আরও 10 জন, আহত শতাধিক। এদিকে ইরানি সংবাদ মাধ্যম জানিয়েছে 2 দিনে ইসরায়েলি হামলায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 80 জনে, আহত 800 জনেরও বেশি। ইসরায়েল হামলা বন্ধ না করলে আক্রমণ আরও তীব্র করার হুঁশিয়ারি রেভলিউশনারি গার্ডের। কাজী শাহিনের ডেস্ক রিপোর্ট। ইরান ও ইসরায়েল সংঘাতে মধ্যপ্রাচ্যে অগ্নিগর্ভ পরিস্থিতি বিরাজ করছে। ইসরায়েলি হামলার প্রতিশোধে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েই যাচ্ছে ইরান। ইরানের জ্বালানি ডিপোতে ইসরায়েলি হামলার পর রাতভর দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে কেঁপে ওঠে ইসরায়েল। তেল আবিব ও হাইফা সহ বিভিন্ন শহরে ইরানের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিধ্বস্ত হয়েছে বেশ কয়েকটি ভবন, দুমড়ে মুচড়ে গেছে যানবাহন। আল জাজিরার তথ্য মতে এ হামলায় ইসরায়েল জুড়ে 10 জন নিহত হয়েছে। টাইমস অফ ইসরায়েল জানায় তেল আবিবের দক্ষিণের বাতিয়ামের একটি ভবনের হামলায় প্রাণ গেছে 4 জনের, আহত হয়েছে শতাধিক। এ হামলায় এখনও 35 জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। এদিকে ইরানি গণমাধ্যম জানিয়েছে গত 2 দিনে ইসরায়েলি হামলায় কমপক্ষে 80 জন নিহত এবং 800 জন আহত হয়েছে। নিহতদের মধ্যে 20 জন শিশুও রয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল হামলা বন্ধ না করলে আক্রমণ আরও তীব্র হবে। অন্যদিকে শান্তি অর্জনের জন্য ইরানকে পারমাণবিক অস্ত্র কর্মসূচি ত্যাগ করার আহ্বান জানিয়েছে হোয়াইট হাউস। এক কর্মকর্তা জানিয়েছেন তেহরান যদি পারমাণবিক অস্ত্র কর্মসূচি বন্ধে প্রস্তুত হয় তবে এখনও শান্তিপূর্ণ সমাধানের সুযোগ রয়েছে। এছাড়া ইরানকে হুঁশিয়ারি উচ্চারণ করে ট্রাম্প জানিয়েছেন যুক্তরাষ্ট্রকে আক্রমণ করলে এমন প্রতিশোধ নেওয়া হবে যা আগে কখনো দেখা যায়নি। কাজী শাহরিন, মোহনা সংবাদ। গোপালগঞ্জ সদরের গোপীনাথপুর এলাকায় 6 যানবাহনের সংঘর্ষে এক পুলিশ সদস্য সহ 2 জন নিহত, অন্তত 25 জন আহত হয়েছেন। শনিবার গভীর রাতে ঢাকা খুলনা মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। আহতরা গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্ঘটনার কারণে 2 ঘন্টা বন্ধ থাকার পর ঢাকা খুলনা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের সর্ববৃহৎ চামড়ার বাজার যশোরের রাজারহাটে ঈদ পরবর্তী সময়ে মন্দা দেখা দিয়েছে। সরকার নির্ধারিত দামের চেয়ে প্রতি বর্গফুট গরুর চামড়া 20 থেকে 25 টাকা কমে বিক্রি হচ্ছে, আর প্রতি পিস ছাগলের চামড়ার দাম 10 টাকা, যার ফলে বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন চামড়া ব্যবসায়ীরা। স্বাধীন মাহমুদ আবদুল্লাহর প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। যশোরের রাজারহাটে সারা বছর কম বেশি চামড়া বেচাকেনা হলেও পশু কোরবানির পর সাধারণত চামড়ার আমদানি বাড়ে। যশোর, খুলনা, সাতক্ষীরা, ঝিনাইদহ, নড়াইল সহ দক্ষিণ পশ্চিম অঞ্চলের বেশ কয়েকটি জেলা থেকে গরু, মহিষ ও ছাগলের চামড়া আসে এ বাজারে। তবে এবারের চিত্র ভিন্ন। আশানুরূপ চামড়া পাচ্ছেন না বলে অভিযোগ করছেন ক্ষুদ্র ও পাইকারি ব্যবসায়ীরা। বেচাকেনার ধস নেমে গেছে আর দামটাও কেউ পাচ্ছে না।
কারণ অনেকে মাল নিয়ে আসছে দেখার জন্য, অল্প কিছু মাল, মুখের মাল কেউ আনেনি, আর তেমন বড় মাল আমার মনে হয় কোম্পানি হয়নি এবার। বড় গরুর চামড়া 800 থেকে 1000 টাকা আর মাঝারি গরুর চামড়া 300 থেকে 400 টাকায় বিক্রি হচ্ছে, আর প্রতি পিস ছাগলের চামড়া বিক্রি হচ্ছে 10 থেকে 20 টাকা। এতে হতাশ ব্যবসায়ীরা। 300, 350, 400 টাকা দাম পায় না, এই মাল কি করবে? লবণ খরচ, গাড়ি খরচ, জন খরচ, সমস্ত সব ব্যবসাদার শেষ হয়ে যায়। 40-45 টাকা করে, 30 টাকা, 45 টাকা, 40 টাকা যে এরকম পোটে আবার কিনে নিয়ে আসি, কিনে নেওয়ার লবণ খরচ করেছি, কিষেন খরচ করে আমাদের সেই চামড়া এখানে নিয়ে আসি, এখানে আসি দাম হচ্ছে চামড়া 20-25 টাকা। যদি আমরা গরিব মানুষ, আমরা শেষ হয়ে যাব। এদিকে চামড়া বাজারের ইজারাদাররা বলছেন, দীর্ঘ ছুটির কারণে ব্যাংক বন্ধ থাকায় নগদ টাকার অভাবে চামড়া বেচাকেনা কম হচ্ছে। এতদিন ব্যাংক বন্ধ, এটা ব্যবসায়ীদের জন্য চরম একটা ক্ষতি, এবং এটা আসলে একটা প্রবলেম হয়েছে যে সঠিকভাবে যদি আমাদের চামড়া বিদেশে রপ্তানি করতে পারতো, কিংবা হচ্ছে আপনার সেই পরিমাণ দাম পাইতো, তাহলে দেখা গেল যে আমরা চামড়া শিল্পকে বাঁচাইতে পারতাম, এবং এটা আশানুরূপ একটা দাম আমরা নিশ্চয়ই আমাদের ঘরে উঠত। চামড়া শিল্পকে আধুনিকায়ন করা সহ বিদেশি বাজার ধরার বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন ব্যবসায়ীরা। আফরিন পপি, মোহনা সংবাদ। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভায় 8 কোটি টাকার পানির প্রকল্পটি আলোর মুখ দেখেনি। উদ্বোধনের 3.5 বছরেও পৌরবাসীর ঘরে পৌঁছায়নি এক ফোঁটা পানি। 1 মাসের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। সাইফুল ইসলাম রবিনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে 8 কোটি 26 লাখ টাকার পানির প্রকল্পটি উদ্বোধন করা হয় 2021 সালের 20 অক্টোবর। উদ্বোধনের 3.5 বছর হলেও এক ফোঁটা পানিও পাননি অভিযোগ পৌরবাসীর। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ স্থানীয় জনপ্রতিনিধিও। এই পাম্পটি থেকে আমার বাসা 100 ফিট হবে, আমি আজ পর্যন্ত কোনো পাইপলাইনও পাইনি। পাইপ দেওয়া হয়েছে, পানি দেওয়া হয়েছে না, মিটারও দেওয়া হয়েছে না, খালি দিব করতেছে অনেকদিন ধরে। ডাইরেক্ট দুর্নীতি, তেল হিসাব করে খেলেছে, এটা জনগণের কাঠ করে দাঁড়া করে তুই যে দায়ী তাকেই আর কাঠ করে দাঁড়া করানো লাগে। এই রাস্তা দিয়ে 7 গ্রামের লোক যখন গাড়ি ঘোড়া চলাফেরা করে, ওনারা এই রাস্তা কাইটা প্রায় 2 বছর যাবত কোনো মেরামত করে নাই, কোনো পানির কোনো ব্যবস্থা করে নাই। ঠিকাদারকে 1 মাসের সময় দেওয়া হয়েছে। এর মধ্যে কাজ না করলে তার ওয়ার্ক অর্ডার বাতিল করে নতুন ঠিকাদার নিয়োগ দেওয়া হবে। ঠিকাদার যদি কাজ না করে, ওর ওয়ার্ক অর্ডার বাতিল করে নতুন ঠিকাদার নিয়োগ দেবে। আমার জানা মতে নবীনগর ওয়াটার সাপ্লাই প্রকল্প থেকে 1 টাকাও দুর্নীতি ও লুটপাট হয় নাই। ঠিকাদারের সাথে যোগাযোগ করে দ্রুত কাজ শেষ করার কথা বলা হয়েছে বলে জানালেন এই কর্মকর্তা। 5 আগস্টের পরে পরিবর্তিত পরিস্থিতিতে যে ঠিকাদার ছিলেন, সেই ঠিকাদার কিন্তু আসলে ওনাকে ট্রেস করা যাচ্ছিল না, এবং পরবর্তীতে আমরা অনেক চেষ্টা করে ওনার যে পার্টনার তাকে আমরা খুঁজে পেয়েছি এবং তাদের সাথে আমাদের যোগাযোগ হয়েছে। পানির সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, আশা পৌরবাসীর। আফরিন পপি, মোহনা সংবাদ। ঘূর্ণিঝড়ের প্রভাবে বরগুনার পাথরঘাটার নাচনাপাড়া ইউনিয়নের বেড়িবাঁধ সহ কয়েকটি সড়ক ক্ষতিগ্রস্ত হলে কয়েকদিনের ব্যবধানেই যোগাযোগ ব্যবস্থা সচল করে স্থানীয় প্রশাসন সহ নৌবাহিনী। তাতে খুশি স্থানীয়রা। জনদুর্ভোগে নৌবাহিনী সব সময় জনগণের পাশে আছে, জানান বরগুনার কন্টিনজেন্ট কমান্ডার। সুমন মোল্লার প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। ঘূর্ণিঝড়ের প্রভাবে সম্প্রতি বরগুনার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের বেড়িবাঁধ সংলগ্ন 20 মিটার রাস্তা ভেঙে যায়। এতে ওই এলাকার 5টি গ্রাম শহরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে স্থানীয় প্রশাসন সহ নৌবাহিনীর সহায়তায় সচল করা হয়েছে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ ও সড়ক। মাত্র 1 সপ্তাহের ব্যবধানে বেড়িবাঁধ ও সড়ক নির্মাণ করে দেয় খুশি স্থানীয়রা। এত তাড়াতাড়ি এই কাজ করা সম্ভব ছিল না, কিন্তু সবাই সহযোগিতায় কাজটা অতি তাড়াতাড়ি হয়ে গেছে। বাংলাদেশ নৌবাহিনীকে ধন্যবাদ দিতে হয়, কারণ তারা কিন্তু বিভিন্ন দুর্যোগকালীন সময় যেই সহযোগিতা করেন মানুষের, সেটি কিন্তু বহিঃপ্রকাশ ঘটেছে। এত দ্রুত যে কাজটা হবে আমরা আসলে নিজেরাও ভাবি নাই। বাংলাদেশ নৌবাহিনীকে অবশ্যই ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটি
তাৎক্ষণিকভাবে এই ব্রিজটি করে দেওয়ার জন্য দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত সড়ক সচল করতে পারায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা। বাংলাদেশ নেভি আমাদের কন্টিনজেন্ট কমান্ডার তিনি আমার সাথে যোগাযোগ করেছেন এবং ওনারাও স্পট ভিজিট করেছেন এবং এখানে সার্বিক সহযোগিতা দিয়ে দ্রুততার সাথে কাজটি করতে সহযোগিতা করেছেন, এজন্য তাদেরকে ধন্যবাদ জানাই। বাংলাদেশ নৌবাহিনী জনমানুষের কল্যাণে এ ধরনের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত রাখবে বলে জানান নৌবাহিনীর বরগুনা কন্টিনজেন্ট কমান্ডার। বঙ্গোপসাগরে নিম্নচাপের দরুন যে তীব্র জোয়ার সৃষ্টি হয়েছে, এটার কারণে এখানে বেড়িবাঁধের রাস্তা সহ প্রায় 20 থেকে 25 মিটার রাস্তা ভেঙে গিয়েছিল। পরবর্তীতে এলাকার লোকজন এবং স্থানীয় প্রশাসন এবং আমাদের নৌবাহিনীর বরগুনা কন্টিনজেন্টের সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় জনসাধারণ শুধুমাত্র পারাপার করার জন্য একটি অস্থায়ী সাঁকো নির্মাণ করা হয়েছে। দুর্ভোগ লাঘবে ভবিষ্যতে স্থায়ী কালভার্ট নির্মাণের দাবি স্থানীয়দের। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। আবারও দেশের বাইরের খবর। ভারতের উত্তরাখণ্ডে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলট সহ 7 আরোহীর মৃত্যু হয়েছে। ভোরে উত্তরাখণ্ডের কেদারনাথ ধাম থেকে গুপ্তকাশীর উদ্দেশ্যে যাত্রার সময় একটি জঙ্গলে এটি বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটিতে ছিলেন 6 তীর্থযাত্রী এবং একজন পাইলট। প্রাথমিকভাবে প্রযুক্তিগত ত্রুটি ও খারাপ আবহাওয়াকে দুর্ঘটনার কারণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। গত 2 মে কেদারনাথ মন্দির খুলে দেওয়ার পর এটি 5ম হেলিকপ্টার দুর্ঘটনা। খেলার খবর ফুটবল। যুক্তরাষ্ট্রে পর্দা উঠল ফিফা ক্লাব বিশ্বকাপের 21তম আসরের। উদ্বোধনী ম্যাচে ফ্লোরিডার মায়ামি গার্ডেন্সের হার্ড রক স্টেডিয়ামে মিশরের আল আহলির সঙ্গে 0-0 ড্র করে মেসির দল ইন্টার মায়ামি। এদিকে রাতে নিউজিল্যান্ডের অকল্যান্ড সিটির বিপক্ষে খেলবে বায়ার্ন মিউনিক, আর পিএসজির মুখোমুখি হবে অ্যাথলেটিকো মাদ্রিদ। মুদাসির আলীর টেক্সট রিপোর্ট। প্রথমবারের মতো 6টি কনফেডারেশন থেকে 32টি দল অংশ নিয়েছে ফিফার ক্লাব বিশ্বকাপে। যুক্তরাষ্ট্রের মায়ামি গার্ডেন্সের হার্ড রক স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে ছিল তাই নানা আয়োজন। ম্যাচ শুরুর আগে উন্মোচন করা হয় নতুন আঙ্গিকে তৈরি করা ট্রফিটি। ইন্টার মায়ামির জার্সিতে আসলেন লিওনেল মেসি। এরপর মাঠে গড়ায় খেলা। প্রতিপক্ষ আল আহলির বিপক্ষে ম্যাচে মেসি, লুইস সুয়ারেস, সেরহিও বুস্কেটসরা ঘাম ঝরিয়েও লক্ষ্য ভেদে সফল হয়নি। বিপরীতে পেনাল্টি পেয়েও কাজে লাগাতে পারেনি আল আহলি। শেষমেশ 0-0 ড্র হয় ম্যাচটি। তারকা ফুটবল থাকা সত্ত্বেও মায়ামির জয় রুখে দেয় খুব খুশি আল আহলির ভক্তরা। পাশাপাশি আয়োজন নিয়েও সন্তুষ্টি জানান কেউ কেউ। অনেক উন্মাদনা ছিল, আক্রমণও ছিল, আমরা বেশ আনন্দ পেয়েছি। আমি যদিও মেসির একজন ভক্ত, তবে আমি মিশরীয়, তাই আল আহলির প্রতিও একটা টান ছিল। যদিও ফলাফলটা 0-0, তবে খেলাটা দারুণ হয়েছে। আমি প্রথমবার ফুটবল দেখতে এসেছি, ভালোই লেগেছে। উদ্বোধন অনুষ্ঠানটাও বেশ সুন্দরভাবেই করা হয়েছে। এদিকে আসরের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সময় রাত 10টায় সিনসিনাটিতে নিউজিল্যান্ডের অকল্যান্ড সিটির বিপক্ষে মাঠে নামবে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিক। এরপর তৃতীয় ম্যাচে রাত 1টায় ক্যালিফোর্নিয়ায় রোজবল স্টেডিয়ামে মুখোমুখি হবে অ্যাথলেটিকো মাদ্রিদ ও সদ্য উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএসজি। মুদাসির আলী, স্পোর্টস ডেস্ক, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। ঈদে 10 দিন ছুটি শেষে খুলেছে অফিস। লন্ডন বৈঠক নিয়ে আপত্তি থাকলে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার পরামর্শ 2 উপদেষ্টার। দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে অনড় ইশরাক। জরুরি সেবা ছাড়া সব কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি। রেলওয়ের বেশিরভাগ প্রকল্প চলছে ধীর গতিতে। রাজনৈতিক স্বার্থে নেওয়া গুরুত্বহীন প্রকল্পগুলোতে বেড়েছে ব্যয়ের বোঝা। এবং ইরানে গ্যাস জ্বালানি ডিপোতে ফের হামলা। পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে আরও 10 জন নিহত, আহত শতাধিক। এই ছিল মোহনা সংবাদের। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।